আচ্ছা, তো দেখো আজকে যে দুটো প্রবলেম নিয়েছি প্রথমে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের প্রবলেম, ঠিক আছে? তো প্রথমে দেখো একটা কনস্ট্রাকশন বলছে কি, বলছে ড্র আ সার্কেল সেন্টার ও অ্যান্ড রেডিয়াস 4 সেন্টিমিটার, মার্ক আ পয়েন্ট পি সাচ দ্যাট ওপি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, কনস্ট্রাক্ট দ্য টু ট্যানজেন্টস টু দ্য সার্কেল ফ্রম পি, মেজার অ্যান্ড রেকর্ড দ্য লেন্থ অফ ওয়ান অফ দ্য ট্যানজেন্টস, ঠিক আছে? তো এবার প্রথমে আমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে কি একটা সার্কেল আঁকতে হবে 4 সেন্টিমিটারের। তো আমি সার্কেল আঁকি, ঠিক আছে? তো ধরো আমি এইখানে একটা সার্কেল আঁকলাম 4 সেন্টিমিটার, ঠিক আছে? তো 4 দিয়ে আমি একখানা সার্কেল আঁকলাম, ঠিক আছে? নেক্সট আমাকে একটা পি পয়েন্ট একটা এমন নিতে হবে যাতে করে ওপি 7 সেন্টিমিটার হয়। তাহলে আমি একটা লাইন নিলাম, ঠিক আছে? সেইটা আমি 7 সেন্টিমিটারের একখানা লাইন নিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে তোমার লাইন 7 সেন্টিমিটারের হলো। এবার আমাকে যেটা করতে হবে ট্যানজেন্ট তৈরি করার জন্য, মানে আমি এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এইখানে আমি বেসিক্যালি একটা ট্যানজেন্ট রাখবো এরকম এরকম, ঠিক আছে? তো এটার জন্য আমাকে এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর করতে হবে, ঠিক আছে? তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কী করে করে তোমরা তো জানো, আর্ক টেনে টেনে। তো আমিও আর্ক টেনে টেনেই করছি, ঠিক আছে? তো তো আর্কটা আমরা জানি, আর্কটা কিন্তু যেটা তোমার লেন্থ যেটা হবে, লাইনের যে লেন্থ হবে সেটার থেকে মানে সেটার যে মাঝামাঝি পয়েন্ট আর কি, যদি ধরো এটা 7 সেন্টিমিটার তাহলে 3.5 হচ্ছে গিয়ে মিড পয়েন্ট, তার থেকে বেশি হওয়া দরকার, ঠিক আছে? পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য যে আর্ক তৈরি করতে সেটা। তো এই আমি এখান থেকে নিলাম, ঠিক আছে? এবার ধরো আমি 5 দিয়ে যদি কাজ করি, ধরো আমি 5 নিলাম, তো ধরো আচ্ছা, পাঁচ, ধরো এই একটা আর্ক 5-এ নিলাম, আবার আরেকটা আর্ক নিতে হবে 5-এরই, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে 5-এর আরেকখানা আর্ক নিলাম, ঠিক আছে? তো এই আর্কে দুটো আর্কে যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই দুটো পয়েন্ট দিয়ে যদি আমি একটা লাইন টানি, তাহলে সেইটা হচ্ছে গিয়ে আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর রেডি হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে একটা সার্কেল আঁকি, ঠিক আছে? তাহলে এই সার্কেলটা আমার হচ্ছে গিয়ে যে রিকোয়ার্ড সার্কেল আর কি। এবং এই সার্কেলটার ডায়ামিটারটা কিন্তু 7 সেন্টিমিটারই হলো, কারণ আমি 7 সেন্টিমিটারের ঠিক মিড পয়েন্টটা বার করেছি এবং মিড পয়েন্টটাকেই সেন্টার ধরে আমি সার্কেলটা করলাম, তো সেটা ডায়ামিটারটা 7 সেন্টিমিটার হলো, ঠিক আছে? এইবার আমি যদি এই যে এই যে পয়েন্টটা, এন্ড পয়েন্ট থেকে এই সার্কেলে যে নতুন সার্কেলটা আগের সার্কেলটাকে যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই দুটো পয়েন্ট যদি আমি লাইন দিয়ে জয়েন করে দিই না, তাহলেই হচ্ছে গিয়ে তোমার আমার ট্যানজেন্ট পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে সেইটাই হচ্ছে গিয়ে আমার রিকোয়ার্ড ট্যানজেন্ট, ঠিক আছে? এই একটা ট্যানজেন্ট হলো, দ্বিতীয় হচ্ছে গিয়ে এই আরেকটা ট্যানজেন্ট, ঠিক আছে? দুটো ট্যানজেন্ট আমি পেয়ে গেলাম, মাথার ঢুকে ব্যাপারটা, ঠিক আছে? এই একটা দেখো পারফেক্ট ট্যানজেন্ট হয়েছে, ঠিক আছে? এবার যদি আমি এটার ডাইমেনশান চেয়েছিল, তা আমি ডাইমেনশান যদি বসাই যে কোনো একটার, ধরো আলটিমেটলি আমি এইটারই ডাইমেনশান যদি আপাতত নিই, তাহলে মোটামুটি 5.74 এরকম আসছে আর কি, ঠিক আছে? তো হচ্ছে কি একটা কনস্ট্রাকশন হলো। নেক্সট কনস্ট্রাকশন দেখো কি বলছে, বলছে যে আচ্ছা, তো দ্বিতীয়টা যেটা বলছে সেটা দেখো, বলছে ড্র অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 4 সেন্টিমিটার, ড্র ইটস সার্কাম সার্কেল, ঠিক আছে? তো সেইটা বানানোর চেষ্টা করি, দেখো। তো প্রথমে আমি একটা লাইন টানি, ঠিক আছে? একটা লাইন প্রথমে টানি, সেটা হচ্ছে গিয়ে বলেছে 4 সেন্টিমিটারের, তাই না? বলো তো 4 সেন্টিমিটারের একখানা লাইন টানি আমি, ধরো এটা হচ্ছে গিয়ে তোমার 4 সেন্টিমিটারের একখানা লাইন, ঠিক আছে? তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই 4 সেন্টিমিটারেরই আর্ক নিয়ে দুখানা আর্ক নিতে হবে, সেটার ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা হবে সেইটাই আলটিমেটলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা বানাবে, ঠিক আছে? তো সেটা আমি করি। তো এইটা ধরো আলটিমেটলি হচ্ছে গিয়ে প্রথমে এইটা সেন্টার নিয়ে একখানা আর্ক তৈরি করছি, কত সেন্টিমিটারে বলেছে? 4 সেন্টিমিটারে, ঠিক আছে? তো তো এই হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার একটা আর্ক হলো।
দ্বিতীয় যেটা সেইটা আমাকে আঁকতে হবে আবার 4 সেন্টিমিটারেরই, ঠিক আছে। তো এইটা দাঁড়াও, আঁকতে হবে 4 সেন্টিমিটারের। তো আমি যদি এটা টানি তাহলে এই হচ্ছে গিয়ে আমার দুখানা 4 সেন্টিমিটারের আমার আর্ক তৈরি হলো, সেটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমি পেয়েছি। এবার এই ইন্টারসেক্টিং পয়েন্টে যদি এন্ড পয়েন্টগুলোর সাথে জয়েন করে দিই লাইন দিয়ে, তাহলে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা রেডি হয়ে গেল, তাই না বলো? তো এইটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট, আর এইটা হচ্ছে গিয়ে আরেকটা, যদি আমি জয়েন করে দিই তাহলে এবার দেখো আমি যদি লেন্থগুলো মেপে নিই একবার, ঠিক আছে। তো দেখো এইটা কত দাঁড়াচ্ছে, দেখো এইটা আমার 4 দাঁড়াচ্ছে, ঠিক আছে, 4ই দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সব করাই ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, তো দেখো এইখানে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার লাইনই হয়েছে। আমার ডাইমেনশনটা একটু বড় ছিল, সেই কারণে বেরিয়ে যাচ্ছিলো, সেই কারণে ঠিক করে আমি 4 সেন্টিমিটার দেখালাম, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এবার এটা রাখার দরকার নেই, ঠিক আছে, এইটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাকে আসল কাজ করতে হবে। এবার আমাকে কী করতে হবে, আমাকে দুখানা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে, যে কোনো দুটো লাইনে, ঠিক আছে না। আমি এই লাইনটা আর ধরো এই লাইনটা যদি আঁকি, ঠিক আছে, তো সেটা করি আগে, ঠিক আছে। তো এবার আমি আর্কগুলো টেনে, ঠিক আছে, ইন্টারসেক্টিংটা তৈরি করে নিই, তারপরে আমি আবার চালু করছি, ঠিক আছে। আচ্ছা, সেটা করার জন্য আগে বলে দিই, আমি 4 সেন্টিমিটারের লাইন নিয়ে কাজ করছি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে প্রত্যেকটা 4 সেন্টিমিটার যদি থাকে, আমার যে আর্কটা হবে সেটা কিন্তু 2 সেন্টিমিটার থেকে বেশি হবে, কেননা ওর অর্ধেক হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার থেকে বেশি কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো আমি 3 দিয়ে করছি, ঠিক আছে। তো দেখো আমি দুখানা 3 সেন্টিমিটারের টোটাল 4খানা আর্ক এঁকেছি আর কি। একটা দুখানা এঁকেছি এই পয়েন্ট দিয়ে, আর দুখানা এঁকেছি এই পয়েন্ট দিয়ে, ঠিক আছে। তো আমার 4খানা হয়েছে এবং সেটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমি বার করেছি। এবার যদি আমি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে লাইন টেনে দিই, ঠিক আছে, তাহলে আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হওয়া উচিত, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো, ঠিক আছে। এটা তো এই লাইনটার হলো। এবার আমাকে অন্য একটা লাইনের করতে হবে। ধরো আমি যদি এই লাইনটার করি, ঠিক আছে, তো আমি আবার আর্কগুলো টেনে আবার চালু করছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি ওই আর্কগুলো টেনেছি, ঠিক আছে, 3 সেন্টিমিটার ধরেই টেনেছি, ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে একখানা টেনেছি, এই পয়েন্ট থেকে একখানা টেনেছি, মানে দুটো দুটো করে আর্ক টেনেছি, তারপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর করতে পারি, ঠিক আছে। তো সেবার এই আর্কের যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো সেগুলো যদি আবার আগের মতো যদি জয়েন করে দিই, তাহলে আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর পাওয়ার কথা, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর। এইবার এই যে পয়েন্টটা, মানে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে ইন্টারসেক্ট করেছে, সেইটা দিয়ে যদি আমি একটা সার্কেল আঁকি, তাহলে কিন্তু আমার যে সার্কেলটা যেটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু আমার পেয়ে যাওয়া উচিত। দেখি হয় কি না। তো দেখো এর একদম পারফেক্ট সার্কেল হয়েছে, যেরকম আমাদের দরকার ছিল। তো এইভাবে তুমি কনস্ট্রাকশনগুলো করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আজকে যেটা বলছে, একটা জিওমেট্রি প্রবলেম বলছে, ইট ইজ গিভেন দ্যাট ট্রায়াঙ্গেল ABC সিমিলার টু ট্রায়াঙ্গেল EDF such that AB equals to 5 centimeter, AC equals to 7 centimeter, DF equals to 15 centimeter, and DE equals to 12 centimeter. Find the lengths of the remaining sides of the triangle. ঠিক আছে। তো এবার যদি আমি ট্রায়াঙ্গেলটা আঁকি, ABC আর EDF বলে যেতে না বলো। তো এবার আমি ধরো বললাম এটা হচ্ছে গিয়ে ABC, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে তোমার EDF, ঠিক আছে। এই দুটো ট্রায়াঙ্গেল রয়েছে। তো এটা হচ্ছে ধরো ABC, আর এটা হচ্ছে গিয়ে EDF। এইবার এর তোমার সাইজ বলে দিয়েছে
AB ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, AC ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে 7, ঠিক আছে। আর এইখানে তোমার বলেছে যে DF ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 15 সেন্টিমিটার, আর DE, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবার আমার যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা বলতে পারি যে অ্যাজ সিমিলার, ঠিক আছে, অ্যাজ সিমিলার, ঠিক আছে। তো সেটা আমরা এখানে লিখতে পারি এরকম যে AB বাই ED, মানে কোরেসপন্ডিং সাইডগুলো যেগুলো আর কি, সেগুলো তো আমি রেশিও হিসেবে লিখতে পারি, তাই না বলো? সেটাই তো সিমিলারিটির মেন ফিচার, তাই না বলো? AB বাই ED ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে AC ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে EF, ঠিক আছে। আর সেটা লিখতে পারি যে BC ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে DF, ঠিক আছে। তো এরম লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো ABর ভ্যালু তো দিয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই EDর ভ্যালু হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে AC হচ্ছে গিয়ে 7, আর EF দ্যাট ইজ তো নট গিভেন, ঠিক আছে। আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার BC নট গিভেন, ঠিক আছে। আর দিয়েছে BC ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে DF হুইচ ইজ 15, ঠিক আছে। তো এটা একটা ইকুয়েশন দাঁড়ালো। আমরা এখান থেকে যদি শুধু এইটা নিয়ে কাজ করি তাহলে একটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 5 ডিভাইড বাই 12 ইজ ইকুয়ালস টু 7 বাই EF, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে EF ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 7 ইন্টু 12 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 84 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তো এবার তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটা 500 লং 80 হয়, তারপর দশমিক দিলে 8, তাহলে 16.8 হচ্ছে গিয়ে তোমার কী বলে এটাকে, কী বার করলাম, EF, তাই না? তাহলে EF হচ্ছে গিয়ে দেয়ারফোর দিয়ে লিখি EF ইজ ইকুয়ালস টু 16.8, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এইবার এইটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 7 ডিভাইডেড বাই EF, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে BC ডিভাইডেড বাই 15, ঠিক আছে। তাহলে এবার EFটা তো পেয়ে গেছি, তাহলে 7 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে, এবার দেখো এইটা নিয়ে কাজ করলে ঝামেলা প্রচুর, তাই না বলে পারছি তোমার। আচ্ছা এটা বাদ দাও, ঠিক আছে। এবার এইখানে দেখো তো এই 16.8 ফিট বসাতে হবে, ঠিক আছে না? আর এবার হচ্ছে ডেসিমেলস ক্যালকুলেট করার থেকে না করা ভালো, ঠিক আছে। তো আমি ভাবলাম সেটা বাদ দাও, ঠিক আছে। তার থেকে আমি এটা করি যে 5/12, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে BC ডিভাইডেড বাই 15, তাই না বলো? তাহলে আলটিমেটলি আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 5 ইন্টু 15 ডিভাইডেড বাই 12 হয়ে যাবে, তাই না বলো? তো দ্যাট ইজ ইকুয়ালস টু BC, ঠিক আছে। এটা একটা ডিসস্যাটিসফাইং ব্যাপার আর কি, সব 5 আছে কিন্তু সেগুলো মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, ঠিক আছে। যদি উপর নিচে থাকতো তাহলে কাটাকাটি করা যেত, কী আর করে বলো। তো দ্যাট ইজ 5×75, ঠিক আছে, ঠিক আছে। তো ডিভাইড বাই 12 দ্যাট ইজ ইকুয়ালস টু BC, তাহলে আলটিমেটলি BCর ভ্যালু কী হবে? তো আলটিমেটলি 6×72 হয়, ঠিক আছে। তারপর 3 থাকবে তোমার 3 শূন্য, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 3×36 না করে হচ্ছে গিয়ে 12×2=24 করতে পারো, ঠিক আছে। তারপর 6 নামবে, ঠিক আছে। তাহলে 5×60 হবে, তাই না বলো? তো 6.25 হচ্ছে। তাহলে আমরা দুটো ভ্যালু পেলাম, ঠিক আছে না। BC হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 6.25 আর এটা হচ্ছে গিয়ে তোমার 16.8, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আনসার। আচ্ছা নেক্সট দেখো কী বলছে, সরি, বলছে ইন দ্য ফিগার 1 গিভেন বিলো ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ X অ্যান্ড Y, ঠিক আছে। আর বি আরেকটা এরকম সেম কোয়েশ্চেন দিয়েছে, প্রথমে এটা সলভ করি তারপর বিটা চিন্তা করছি, ঠিক আছে। তো এর ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে দেখো এটা তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল তো রয়েছে, তাই না? তো আলটিমেটলি এইখান থেকে যদি আমরা এটা লিখে দিই যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, এটা যদি লিখে দিই তাহলে আলটিমেটলি বুঝতে পারছো কী হচ্ছে যে
এইটা আর এইটা ধরো আমি নাম দিলাম আগে, ঠিক আছে, তো নাম দেওয়াটা জরুরি, ঠিক আছে। প্রথমে ধরো আমি একটা নাম দিয়ে রাখি, ধরো আমি বললাম এ বি, ঠিক আছে, সি ডি, ঠিক আছে, সেরকমভাবে নাম না দিয়ে এ বি সি ডি, ঠিক আছে, এরকম যদি নাম দিই, ঠিক আছে। তো এবার তুমি এখানে যদি চিন্তা করো, ঠিক আছে, তো এই যে সাইক্লিক কোয়াড্রিলেটারাল হলে যে অপোজিট অ্যাঙ্গেলগুলো যোগফল তো তোমার 180 হবে, তাই না বলো? তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা ওয়াই বলছে, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে বলতে পারি না যে ওয়াই, ঠিক আছে, তো ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 40, সরি কী লিখলাম, ওয়াই প্লাস 40 প্লাস 45, এখানে দেখো 40 প্লাস 45, দ্যাট ইজ ইকুয়ালস টু 180, তাই না বলো? তাহলে আলটিমেটলি ওয়াই উড বি ইকুয়ালস টু হোয়াট, 180 মাইনাস 95, তাই না বলো? এরকম আলটিমেটলি হবে। তো 180 মাইনাস 95 তুমি যদি করো তাহলে আলটিমেটলি কত আনসার আসবে? তাহলে এটা হবে হচ্ছে কি 85, তাই না বলো? বুঝতে পেরেছো? তো তার কারণ হচ্ছে গিয়ে দেখো আমি 180 থেকে যদি 90 বাদ দিই তাহলে 90 হতো, ঠিক আছে, আরও 5 এক্সট্রা বাদ দিই তাহলে 85 হবে, ঠিক আছে। তো এটা তো একটা আনসার পেয়ে গেলে তুমি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে দেখো যে এই এক্সটা আর এই যে 40 যেটা আর কি, মানে তুমি যদি চিন্তা করো এডিসি, ঠিক আছে না, এডিসি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা অ্যান্ড রিগার্ডিং ডিবিসি, ঠিক আছে না, ডিবিসি সেম সেগমেন্টে রয়েছে, তাই না বলো? সেম সেগমেন্টে যদি থাকে কোনো একটা সার্কেলে তাহলে সেই অ্যাঙ্গেলগুলো সেম হয়, এটা থিওরিমে পড়েছি আমরা। তাহলে আলটিমেটলি এইখানে আমরা বলতে পারি যে যে বেসিক্যালি এটা যদি 40 হয় ডিএসি, মানে আচ্ছা কী লিখলাম বলি, এটা ডিএসি হবে, তো ডিএসি আর ডিবিসি, ডিবিসিটা ঠিক লিখেছি, এটা ডিএসি হবে। এটা হচ্ছে গিয়ে তোমার ডিএসি, ডিএসি, এই দুটো তো সেম সেগমেন্টে রয়েছে, যদি সেম সেগমেন্টে থাকে তাহলে এইটার যা আর এটা তাই হবে, তাই না বলো? এটা যা হলে ওটা তাই হবে। তাহলে ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি অ্যাঙ্গেল ডিবিসি, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, এটা যদি আলটিমেটলি 40 হয়, দেন দ্যাট ইজ হোয়াট দিস ইজ, ঠিক আছে না, ডিবিসি, তো দ্যাট ইজ হোয়াট ইজ এক্স। তাহলে দেয়ারফোর আমি বলতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 40 ডিগ্রি, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? তো নেক্সট দেখো কি বলছে, নেক্সট যেটা সেটা, ও আচ্ছা দাঁড়াও, এটা সরিয়ে নিই প্রথমে, দেখো এইখানে নিয়ে যাই, ধরো নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে ইন দ্য ফিগার 2 গিভেন বিলো ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। খুব সহজ, তুমি যদি চিন্তা করে দেখো এটা একটা সার্কেল, আর সার্কেলের মিড মানে তোমার সার্কেলের সেন্টার হচ্ছে গিয়ে ও। তো এবার দেখো ওটা তো সেন্টার, ঠিক আছে। এবার আমি যদি এটা চিন্তা করি, ঠিক আছে, যে নাম যদি দিই, ঠিক আছে, প্রথমে, ঠিক আছে, ধরো নাম দিলাম এ, ঠিক আছে না, বি সি ডি, ঠিক আছে। এই যদি তুমি নাম দাও, তুমি যদি হিসেব করো যে 1 নম্বর হচ্ছে দেখো সাইক্লিক কোয়াড্রিলেটার হিসেবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে, যে এটা ভাবতেই পারো, ঠিক আছে, যেহেতু সাইক্লিক কোয়াড্রিলেটারাল তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 180 হবে, এটা হচ্ছে সোজা হিসেবে, এটা প্লাস এটা, ঠিক আছে। এবার দেখো এই যে তোমার বিএডি অ্যাঙ্গেলটা রয়েছে না, বিএডি অ্যাঙ্গেলটা রয়েছে, ঠিক আছে না, সেইটা দেখো এই ধারে রয়েছে। আর এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে না, 180-র উল্টো দিকে, আমরা জানি কি সেন্টারে যে অ্যাঙ্গেলটা করে, ঠিক আছে না, সেম সেগমেন্টে যদি সেই মানে যেই সেগমেন্ট কনসিডার করছো আর কি যেদিকে, ঠিক আছে না, সেই সেম সেগমেন্টে যদি আরেকটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, তাহলে সেটা তার অর্ধেক হয়, সেন্টারে যা অ্যাঙ্গেল হয় তার অর্ধেক হয়, ঠিক আছে। তো দেখো এবার তুমি চিন্তা করি বিএডিটা, যদি আমি এইভাবে চিন্তা করি যে বিএডির অ্যাঙ্গেলটা যেটা আর কি, ঠিক আছে, সেটা যদি 180 হয়, ঠিক আছে না, বিএডির অ্যাঙ্গেলটা যদি 180 হয়, ঠিক আছে, বি কি লিখছি দ্যাট বিওডি হবে, তো ঠিক আছে, অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তোমার বিওডি, এই অ্যাঙ্গেলটা,
ঠিক আছে, এটা যদি আলটিমেটলি 180 হয়, তো বিওডির এই অ্যাঙ্গেলটা যদি 180 হয়, এবার বিওডি মিলিয়ে আলটিমেটলি এই যে বিসিডি এই যে সেগমেন্টটা আর কি, ঠিক আছে, এই সেগমেন্টটাতে মানে বিসিডি সেগমেন্টটা, ঠিক আছে, বিসিডি এই সেগমেন্টটা যেটা আছে, এই সেগমেন্টটাতে আলটিমেটলি যে অ্যাঙ্গেল থাকবে সেটা এই অ্যাঙ্গেলটার 120 অর্ধেক হবে, কেননা সেম সেগমেন্টে রয়েছে। ঠিক আছে, আমি যদি এটাকে এইভাবে ধরি, ঠিক আছে, যে সেই সেগমেন্টে যদি ধরি আলটিমেটলি যে বিওডিটাও রয়েছে আর বিসিডিটাও যদি রয়েছে, সেটা যদি ধরো, তাহলে আমি সেই অনুযায়ী আমি বলতে পারি না যে তোমার বিসিডি, ঠিক আছে না, অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল বিওডি। ঠিক আছে, বিওডি যেহেতু সেম সেগমেন্টে রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে জিনিসটাকে হিসেব করতে পারি। তো এবার তুমি সেটাই তো আলটিমেটলি তোমার দরকার, তাই না? তাহলে অ্যাঙ্গেল বিসিডি উইচ ইজ ইকুয়ালস টু বেসিক্যালি এক্স, ঠিক আছে, তো এক্স উড বি ইকুয়ালস টু হাফ অফ হোয়াট, হাফ অফ 120, ঠিক আছে, তাহলে আলটিমেটলি সেটা হয়ে যাবে 60, তাই না বলো? এটা এক নম্বর হিসেব। দ্বিতীয় হচ্ছে কি, আমরা চিন্তা করেছি না যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 180, তাহলে আলটিমেটলি আমি যদি এখানে এক্সের ভ্যালুটা তোমার বসিয়ে দিই 60, তাহলে 60 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 180, তাহলে ওয়াই ইকুয়ালস টু 120 হবে। এটা দেখো অন্যভাবেও তুমি চিন্তা করতে পারতে কিন্তু, ঠিক আছে, দেখো এইখানে বিওডিটাকে আমি আপাতত এই বিসিডি সেগমেন্টে চিন্তা করেছি, আমি যদি এটাকে বিএডি সেগমেন্টে চিন্তা করি, ঠিক আছে, মানে সেগমেন্ট বিএডি, ঠিক আছে, বিএডি সেগমেন্টে যদি তুমি চিন্তা করো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সাথে আমি এই বিএডি পার্টিকুলারলি অ্যাঙ্গেলটা যদি তুলনা করতে হয়, তাহলে আমাকে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা, এই উল্টো দিকের অ্যাঙ্গেলটা চিন্তা করতে হয়। তাহলে এই সেগমেন্ট অনুযায়ী, ঠিক বিএডি সেগমেন্ট অনুযায়ী তোমার বিএডি অ্যাঙ্গেল বিএডি দ্যাট শুড বি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, বিওডি কিন্তু অ্যাঙ্গেল বিওডি কিন্তু আগের অ্যাঙ্গেল বিওডি আর এই অ্যাঙ্গেল বিওডি কিন্তু আলাদা আছে, ঠিক আছে, মানে আমি জাস্ট দুরকমভাবে করা যায় বলে বলছি আর কি, ঠিক আছে, মানে গুলিও না আবার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হবে যে কি, বিএডি এটার উল্টো দিকের অ্যাঙ্গেল, এটা যদি 180 হয়, পুরো অ্যাঙ্গেলটা তো 360 হবে, তাহলে উল্টো দিকের অ্যাঙ্গেলটা কত হবে, 240, তো দ্যাট ইজ হাফ অফ 240, তাই না বলো? তো আলটিমেটলি সেটা দাঁড়াবে 120, ঠিক আছে। তো এইখান থেকেও আমরা সেটাই পেলাম, এইখান থেকেও আমরা সেটাই পেলাম, ঠিক আছে। তো একই গল্প, ঠিক আছে, এইভাবেও চিন্তা করতে পারো, ওইভাবেও চিন্তা করো, দুভাবে চিন্তা করা যায়, সেজন্য জানিয়ে রাখলাম আর কি, ঠিক আছে, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। আচ্ছা দেখো, ব্যাংকিং থেকে একটা অঙ্ক কী বলছে, সোনিয়া হ্যাড আ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ইন আ ব্যাংক, Sonia had a recurring deposit account in a bank and deposited 600 rupees per month for 2.5 years. If the rate of interest was 10% per annum, find the maturity value of this account. ঠিক আছে, এবার আমি যদি এটা হিসেব করি, তো প্রথমে দেখো পিরিয়ডটা যেটা, সেটা হচ্ছে 2.5 years, মানে হচ্ছে কি, আমি যদি চিন্তা করি এন ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 2.5 years, মানে হচ্ছে গিয়ে এক বছরে 12 মাস, ঠিক আছে না, তো এরকম করে 2 বছর মানে 24 মাস প্লাস আরও হাফ বছর, তার মানে হচ্ছে গিয়ে প্লাস 6, তার মানে দ্যাট ইজ 30 years, ঠিক আছে। তো আমি যদি জাস্ট ইন্টারেস্টের ব্যাপারটা চিন্তা করি, দ্যাট উড বি ইকুয়ালস টু পি ইন্টু হচ্ছে গিয়ে এন ইন্টু এন প্লাস ওয়ান ফর্মুলা, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে আর ইন্টু 1 ডিভাইডেড বাই বেসিক্যালি হচ্ছে গিয়ে 2 ইন্টু 100 ইন্টু হচ্ছে গিয়ে 12, তাই না বলো? এই তো হয়। তো আলটিমেটলি এইখানেও কত করে দিয়েছে, 600 টাকা করে দিয়েছে, তো 600 এইখানে বসালাম, আর এটা হচ্ছে গিয়ে এন তো আমরা পেয়েছি 30, তো 30 বসালে ইন্টু 31 বসালে ইন্টু হচ্ছে গিয়ে তোমার ইন্টারেস্ট দিয়েছে 10, ঠিক আছে, ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু 100 ইন্টু 12, তাই না বলো? তাহলে আলটিমেটলি এইটা আর এইটা যদি আমি কাটি, তাহলে 6 হবে, ঠিক আছে, আর এইটা যদি আমি কাটি, তাহলে 2 হবে, ঠিক আছে, তাহলে এই 2 আর এই 10 কাটলে হয়ে যাবে 5, ঠিক আছে, আর বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার আর কি কাটার মতন আছে, এইটা কেটে দাও আর কি, এইটা আর এইটা যদি কাটো 15 হবে, তাই না বলো? তো এবার দেখো তোমার হিসেব যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 15 ইন্টু 31 ইন্টু 5, ঠিক আছে, তো 5×15 হচ্ছে গিয়ে তোমার 75, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 31। এই ক্যালকুলেশনটা কী করে করবে,
তো আমি বেসিক্যালি চিন্তা করতে পারি এটা যে 30 দিয়ে যদি আমি 75কে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে 3 5 15, ঠিক না, হাতে 1, ঠিক আছে, 3 সাথে 21 আর 1-এ 22, ঠিক আছে না, এই আলটিমেটলি হয় 225 হয়, একটা শূন্য থাকতো, 30 দিয়ে যদি করতাম তাহলে একটা শূন্য থাকতো, মানে 30টা 75 মাল্টিপ্লাই করলে 2250 হয়, ঠিক আছে। তো আরেকটা এক্সট্রা 75 রয়েছে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি একটা 75 অ্যাড করতে হবে, তাহলে আলটিমেটলি আমার যেটা হলো সেটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে, 7 5 12, হাতে 1, ঠিক আছে, 2 1 3, ঠিক আছে, আর 2, তাহলে এটা হচ্ছে 2325 হচ্ছে গিয়ে তোমার ইন্টারেস্টটা। এবার ও জমা করেছে কত, সেটা হচ্ছে গিয়ে কত, যে পার মান্থ হচ্ছে গিয়ে তোমার 600 টাকা করে জমা করেছে, তাহলে পি ইন্টু এন আমি যদি চিন্তা করি টোটাল যতটা জমা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার 600, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 30, তাই না বলো, তাহলে তাহলে এটা তো খুব সহজ, 18, ঠিক আছে, 318, 18,000 টাকা বেসিক্যালি জমা করেছো, ঠিকঠাক করলাম তো? তো হ্যাঁ, 18,000 টাকা জমা করেছে, ঠিক আছে। তো এবার আমি যদি এটার সাথে এটা যোগ করি তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাবো, তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে যাবে, ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে যাবে হচ্ছে গিয়ে 18,000, এটাও জমা করেছে, আর ইন্টারেস্ট পেয়েছে হচ্ছে গিয়ে 2325, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার মানে 18 আর 2 তো হচ্ছে গিয়ে 20,000 এমনি হয়ে যাবে, আর এইখানে 325 এক্সট্রা আছে, তাহলে 325, ঠিক আছে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। মাথা ঢুকেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট শেয়ারস অ্যান্ড ডিভিডেন্ডস থেকে একটা সহজ অঙ্ক দেখো কি বলছে। বলছে সালমান বাইজ 50 শেয়ার্স অফ ফেস ভ্যালু 100 অ্যাভেলেবল অ্যাট 132 রুপিস, ঠিক আছে। হোয়াট ইজ দিস ইনভেস্টমেন্ট? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় বলছে হচ্ছে কি, ইফ দ্য ডিভিডেন্ড ইজ 7.5% পার অ্যানাম, what will be his annual income? Third বলছে, if he wants to increase his annual income by 150, how many extra shares should he buy? খুব সহজ, দেখো 1 নম্বর যেটা প্রশ্ন, ঠিক আছে, সেটা যদি আমি করি, তো দেখো এখানে বলছে হোয়াট ইজ হিজ ইনভেস্টমেন্ট, তাহলে আলটিমেটলি ও 100 টাকার শেয়ার ফেস ভ্যালু ছিল, কিন্তু ও কিনেছে 132 টাকা, তার টোটাল কত কিনেছে, তার টোটাল যে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট, তো আমরা যদি চিন্তা করি দ্যাট ইজ ইকুয়ালস টু 132 টাকা করে একটা শেয়ার কিনেছে, কটা কিনেছে, 50টা, তাহলে আলটিমেটলি এটা তুমি মাল্টিপ্লাই করতেই পারো, 5 দুগুণে 10, হাতে 1, 3 5 15, 1 16, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 1, তাহলে 5 5 আর 1 6, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে 6,600 হচ্ছে গিয়ে ওর ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো 6,600 টাকা হচ্ছে গিয়ে ওর ইনভেস্টমেন্ট। এবার নেক্সট হচ্ছে গিয়ে, ইফ দ্য ডিভিডেন্ড ইজ 7.5% পার অ্যানাম, হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল ইনকাম? এবার ডিভিডেন্ড রয়েছে 7.5, তো সেটা তো পাবে হচ্ছে যেটা ফেস ভ্যালু সেটার, তাহলে 100 টাকার যদি আমি চিন্তা করি 7.5%, ঠিক আছে, তো সেটা তো খুব সহজ, সেটা তো 7.5 টাকা, ঠিক না, 7.5 টাকা, ঠিক আছে। তো এবার এরকম ওর কাছে কটা আছে, ওর কাছে 50টা রয়েছে, তাহলে টোটাল যে ও বছরে যেটা ইনকাম করছে সেটা হচ্ছে গিয়ে 50 ইন্টু 7.5, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা তুমি চিন্তা করতেই পারো, তাহলে টু বি ইকুয়ালস টু 5 5 25, হাতে 2, 5 35, হাত 2 হচ্ছে গিয়ে তোমার 37, তাই না, বলতো 37.5, ঠিক আছে, এটা হচ্ছে ও না 37.5 কী বলছি, তো একটা শূন্য ছিল, তো তার 375 টাকাও ইনকাম করছে, ঠিক আছে। এবারও 150 টাকা এটা ইনক্রিজ করতে চাইছে, তাহলে আলটিমেটলি 3 নম্বর যেটা বলছে, ঠিক আছে, তো 150 টাকা যদি ইনক্রিজ করতে চায় তাহলে আলটিমেটলি হয়ে যাবে নিউ ইনকাম যেটা আর কি, ঠিক আছে, নিউ ইনকাম যেটা ও চাইছে সেটা হচ্ছে তোমার 375 প্লাস হচ্ছে গিয়ে 150, ঠিক আছে, তাহলে 300 আর 100 হচ্ছে গিয়ে 400, আর 50 আর 75 হচ্ছে গিয়ে তোমার 125, তাহলে হচ্ছে গিয়ে তোমার 525 টাকা ও বেসিক্যালি চাইছে, ঠিক আছে। তো 525 টাকার জন্য ওর মানে কি করা দরকার, ঠিক আছে, তো এক একটা শেয়ার তো ওকে 7.5 টাকা করে ইনকাম দিচ্ছে, তো 525টার জন্য আলটিমেটলি ওকে বেসিক্যালি আমি যদি 7.5 দিয়ে ভাগ করি, ওর কাছে শেয়ার করার থাকা দরকার, এটা যদি তুমি উড়িয়ে দাও তাহলে আলটিমেটলি এখানে একটা শূন্য বসবে, এটাকে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 3 হবে, আর এটাকে যদি 25 দিয়ে ভাগ করো তাহলে আলটিমেটলি 4 পজিশন 100 হয়, তার মানে হচ্ছে গিয়ে এরকম তোমার 5টা মানে হচ্ছে গিয়ে তোমার 20টা বেসিক্যালি, মানে 21টা বেসিক্যালি, ঠিক আছে। তো এটা বেসিক্যালি 21 হবে, তাহলে আলটিমেটলি
যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে তোমার 70টা বেসিক্যালি শেয়ার দরকার, ঠিক আছে। তো যদি অ্যাকচুয়ালি চায়, ঠিক আছে, তো আলটিমেটলি 70টা শেয়ার দরকার আছে কটা, 50টা, তাহলে এক্সট্রা আরও লাগবে হচ্ছে গিয়ে 20টা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো 20টা হলে ও নিউ ইনকাম যেটা চাইছে 150 টাকা বাড়াতে, সেটা ওর বেড়ে যাবে, মাথায় রয়েছে।